হ্যালো ভিউয়ার্স, মনিস টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে গণিত। আজকে আমরা অনেকগুলো ম্যাথ আলোচনা করব, সুতরাং আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমরা বেশিরভাগ আজকে শতকরা এবং অন্যান্য আরও কিছু অঙ্ক আলোচনা করব, প্রায় 40টার মতো। আর আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা প্রতিদিন টপিক অনুযায়ী পরীক্ষা নিচ্ছি মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক পেজে। যারা অংশগ্রহণ করতে চান, যুক্ত হতে চান, কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এক নম্বর অঙ্ক, সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত হবে? তো চলুন সমাধানটা দেখে নিই। এখানে দেখা যাচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 60 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 7/100 হবে। অতএব 650 টাকা 6 বছরের সুদ। এখানে সাজাইলে আমরা যদি PNR এই সূত্রে যদি সাজাই তাহলে এভাবে সাজাতে হবে। ক্যালকুলেশন করে উত্তর আসবে 273 টাকা। পরের অঙ্ক, প্রতি বছর শতকরা 8 টাকা হারে লাভের চুক্তিতে 1000 টাকা বিনিয়োগ করে 2 বছর পর ওই বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে? অর্থাৎ এখানে আমরা খেয়াল রাখতে হবে, এখানে শতকরা হার হচ্ছে 8 টাকা, আর হচ্ছে যে এখানে মূল টাকাটা হচ্ছে 1000 টাকা, আর 2 বছর পর বিনিয়োগকারী মোট কত টাকা পাবে। তো চলুন সমাধানটা দেখা যাক। সমাধান এখানে সুদের সূত্রে ফেলাতে হবে। সুদের সূত্র হচ্ছে হার ইন্টু আসল ইন্টু সময় বাই 100। তাহলে এখানে যদি আমরা এইভাবে সাজাই, মান বসিয়ে দিই, সুদ তাহলে 160 টাকা চলে আসবে। পরের অঙ্ক দেখি, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 6600 টাকা হয়, মুনাফা আসলের 3/8 অংশ হলে আসলের পরিমাণ কত হবে? তাহলে এখানে সুন্দর একটা অঙ্ক, আমরা সমাধান দেখি চলুন। এখানে হচ্ছে সময় হচ্ছে 3 দেওয়া আছে, 3 বছর, সময় 3 বছর, আর সুদ আসল দেওয়া আছে হচ্ছে 6600। আর ওইখানে মুনাফা এবং আসল এভাবে দেওয়া ছিল 3/8 অংশ, অর্থাৎ এখানে আমরা মুনাফা 3 ধরবো আর হচ্ছে আসল 8 ধরবো। তাহলে 3 আর 8 যোগ করলে আমাদের কত হবে? 11 হয়ে যাবে। তো চলুন এবার পরেরটুকু দেখি, যে মুনাফা আসল যদি আমার 11 টাকা হয় তাহলে আসল হচ্ছে এখানে 8 টাকা। আসল যদি 1 টাকা হয় তাহলে আসল হচ্ছে 8/11, অর্থাৎ মুনাফা আসল যদি আবার 6600 টাকা দেওয়া আছে, মুনাফা আসল 6600 টাকা হলে আসল হবে, এভাবে সাজালে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে 4800 টাকা। চলুন পরের অঙ্কে চলে যাক। 10% মুনাফায় 3000 টাকা আর 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে মুনাফা বের করতে হবে। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে 10% মুনাফায় 3000 আর 8% মুনাফায় 2000। তো চলুন এবার সমাধান দেখি। প্রথমে ছিল 10% হারে সুদ। 10% হারে সুদ, আমরা সুদের সূত্র এভাবে যদি ফেলাই তাহলে এখানে সুদের সূত্র মান বসিয়ে দিব। আসলে এখানে 3000 আর হচ্ছে যে সুদের হার 10%, অর্থাৎ ক্যালকুলেশন করলে আসবে 300 টাকা। আবার পরেরটুকু ছিল 8% হারে সুদ। 8% হারে সুদ, তাহলে 8% হারে সুদ বের করতে হলে আমাদের এই সূত্রটা ফেলতে হবে। তাহলে এখানে মান বসিয়ে দিলে 160 টাকা আসবে। তাহলে এখানে আমাদের মোট সুদ হচ্ছে আগে 300 আর এখন 160, মোট হলো কত? 460 টাকা। তাহলে 5000 টাকা সুদ হয় 450 টাকা, 1 টাকায় সুদ হয় 450 বাই হচ্ছে 5000 টাকা, 100 টাকায় সুদ হয় 400। এবার সুদের সূত্রে সাজালে উত্তর চলে আসবে 9.2%, অর্থাৎ সুদের হার 9.2%। পরের অঙ্ক, শতকরা বার্ষিক 5 টাকা হারে সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত হবে? 2 বছর 6 মাসের সুদ কত হবে? তাহলে এখানে আমরা 2 বছর 6 মাস, আর পার্সেন্টেজ ছিল আমাদের 5 টাকা, আর হচ্ছে আসল হচ্ছে 640 টাকা। তাহলে দেখি সমাধান। এখানে আমরা 2 বছর 6 মাস বলতে বোঝানো হচ্ছে 2 সমস্ত হাফ, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে 5/2 বছর। এখানে আমরা বছরটা বের করে নিলাম। এবার আমরা সুদের সূত্র ফেলিয়ে দেব। সুদ সমান সমান হার ইন্টু আসল ইন্টু সময় বাই 100। তাহলে এবার মান বসিয়ে দিলেই হবে, যে হার এখানে 5 টাকা ছিল, আর আসল ছিল 640, আর সময় হচ্ছে 5/2 বছর, অর্থাৎ 5 উপরে থাকবে, 2 নিচে, 100 ইন্টু 100। ক্যালকুলেশন করলে সুদ 80 টাকা। চলুন পরের অঙ্কে দেখা যাক। বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকা 3 বছরের সুদ কত? তাহলে এখানে আমাদের হচ্ছে 10 টাকা হার,
আর সরল সুদ হচ্ছে 4,500 টাকা দেওয়া আছে, আর 3 বছরের সুদ কত বের করতে হবে। সমাধান দেখা যাক। এখানে আমরা হচ্ছে ইন্টারেস্ট বা সুদের সূত্র ফেলে দেব। তাহলে এখানে হচ্ছে পি হচ্ছে অর্থাৎ আসল হচ্ছে 4,500, আর এখানে এন মানে সময় বছর 3 বছর, আর সুদের হার হচ্ছে যে 10। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন যদি করি তাহলে হবে 1350 টাকা। উত্তর 1350 টাকা। বার্ষিক শতকরা কত হার সুদে 2,000 টাকা 3 বছরের সুদে আসলে 2,300 টাকা হয়। অর্থাৎ এখানে হচ্ছে সুদ 2,000 টাকা, সুদে আসলে হচ্ছে এখানে আসল হচ্ছে 2,000, আর সুদ আসল দুইটা এক জায়গায় করা আছে 2,300 টাকা, আর বছর হচ্ছে 3। তো চলুন সমাধান দেখি। এখানে আমাদের সুদটা বের করে নিতে হবে। এখানে সুদ আসল 2,300 ছিল, আর আসল ছিল শুধুমাত্র 2,000 ছিল। তাহলে 2300 থেকে 2,000 বাদ দিলে থাকবে 300। এখন সুদের হারের সূত্র ফেলে দিলে উত্তর চলে আসবে 5%। উত্তর 5%। একটি অংশীদারি ব্যবসার মোট মুনাফা থেকে ক 40%, খ 25%, গ 20%, ঘ 10% এবং ইউমো পায় 5% পায়। ক এর মুনাফা খ এর মুনাফার কত অংশ? ক এর মুনাফা আর খ এর মুনাফা দেখতে অঙ্কটা অনেকটা জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে এতটা জটিল নয়। শুধু ক আর খ এর মুনাফার অংশটুকু আমরা দেখব এবং শতকরা প্রকাশ করে দেব। এখানে সমাধান। ক এর মুনাফা খ এর মুনাফার হচ্ছে এখানে ক ছিল 40 আর খ ছিল 25, তাহলে শতকরা প্রকাশ করে দিলে উত্তর চলে আসবে 160%। এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা, 20% সরল সুদে 800 টাকা আর 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? তাহলে 1 বছর পর কত টাকা সুদ পাবেন? তাহলে খেয়াল রাখতে হবে 20% সরল সুদে 800 আর 15% সরল সুদে 600। আচ্ছা, এটা মনে রাখতে হবে। নিচে চলে যাই। এখন 20% সুদে 20% সুদে হচ্ছে আমাদের সূত্রে যদি ফেলে দেই আই সমান PNR, অর্থাৎ এভাবে সাজালে এটা আসবে। তাহলে 160 টাকা, আর 15% সরল সুদে যদি সরল সুদের সূত্রে ফেলাই দিলে এখানে আসবে 90 টাকা। তাহলে 160 আর 90 দুটো যোগ করলে 250 টাকা। উত্তর 250 টাকা। আরিফ আরিফ হচ্ছে কত 6.5% হার সুদে 9,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তাহলে 6.5% হার সুদে 9,000 টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার 12% হলে আরিফ এক বছরের সুদ হিসেবে কত টাকা বেশি পাবে? তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে পার্সেন্টেজ কত, 6.5%, আর মোট টাকা হচ্ছে যে 9,000 টাকা জমা রাখছে, আর সুদের হার 12% যদি হয় 1 বছর পরে সে কত টাকা ফেরত পাবে। তো চলুন দেখি সমাধান। 6.5% হারে, তাহলে 6.5% হারে যদি আমরা সূত্রে এভাবে ফেলাই তাহলে এখানে আমাদের চলে আসবে কত, 585 আসবে। আর পরে বলছে যদি 12% হয় তাহলে 1 বছর পর কত পাবে? তাহলে 12% হারে যদি আমরা সূত্রে ফেলে দিই তাহলে হবে 1080। তাহলে সুদ বেশি পাবে অবশ্যই, তাহলে 12% হারে সুদ বেশি পাবে। তাহলে 12% বেশি পাবে হচ্ছে কত, 1080, আর হচ্ছে 6.5% পাবে 585। তাহলে 1080 থেকে 585 আমরা বিয়োগ করে দিলে 595 টাকা উত্তর চলে আসবে। 595 টাকা উত্তর। এবার পরের অঙ্কে চলে যাই। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকায় 2 বছর 4 মাসের সুদ কত হবে? 5 টাকা হার, তাহলে এখানে হার হচ্ছে 5 টাকা, 720 হচ্ছে মূল টাকা, হার সুদে 720 টাকার 2 বছর 4 মাস, অর্থাৎ 2 বছর 4 মাস কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এখান 1 মাসের সুদ হচ্ছে 5/12 দেওয়া আছে, আর হচ্ছে 2 বছর 4 মাস বা 28 মাস, তাহলে 28 মাসের সুদ হচ্ছে এভাবে সুদের সূত্র ফেলাই দিলে 84 টাকা চলে আসবে। উত্তর 84 টাকা। তবে শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত হবে? তাহলে 6 মাসের সুদ বের করতে বলছে, 15% দেওয়া আছে, 8,000 টাকা মূল টাকা দেওয়া আছে। তাহলে চলুন সূত্রে ফেলে দিই। 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা, তাহলে 100 টাকা 1 বছরের সুদ 15/100, তাহলে 8,000 টাকার 1 বছরের সুদ 15 গুণ 8,000 ভাগ হচ্ছে 100। তাহলে এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে 12,000 টাকা। তাহলে 6 মাসের সুদ হবে তার অর্ধেক করে ফেলতে হবে, কারণ 1200 টাকা এটা 1 বছরের সুদ, 6 মাসের সুদ তার অর্ধেক করলে 600 টাকা হয়ে যাবে।
শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদ কত? সুদ আসল কত? দুইটা বের করতে হবে, সুদ কত এবং সুদ আসল কত। ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদ। তাহলে চলুন সমাধান দেখি। এখানে ১০০ টাকার ১ বছরের সুদ ৪ টাকা, ১ টাকা ১ বছরের সুদ ৪/১০০, তার ১ টাকা ৫ বছরের সুদ হচ্ছে ক্যালকুলেশন করবেন ৮৫০ টাকার ৫ বছরের সুদ ক্যালকুলেশন করলে ১৭০ টাকা আসবে। এটা সুদ বের হলো। তাহলে নির্ণয় সুদ ১৭০ টাকা, আর সুদ আসল হচ্ছে আমাদের আসল ছিল ৮৫০ আর এখন বর্তমানে ১৭০, দুইটা যোগ করলে ১০২০ টাকা। শতকরা বার্ষিক ২.৫ টাকা হার সুদে কত টাকা ১০ বছরের সুদ ২০০ টাকা হবে? তাহলে খেয়াল রাখতে হবে, সংখ্যাগুলো খেয়াল রাখবেন। আমরা সমাধানে চলে যাই। ১০০ টাকার ১ বছরের সুদ ২.৫ টাকা, ১০০ টাকা 10 বছরের সুদ হচ্ছে ২.৫ ইন্টু ১০, তাহলে এখানে ২৫ আসবে। সুতরাং সুদ যদি ২৫ টাকা হয় তাহলে আসল ১০০ টাকা ধরি, তাহলে ১ টাকা ১ বছর ১ টাকা সুদ হলে আসল হবে ১০০/২৫, আর ২০০ টাকা সুদ যদি হয় তাহলে আসল হবে এভাবে ক্যালকুলেশন করবেন ৮০০ টাকা হবে। নির্ণয় আসল হচ্ছে ৮০০ টাকা। শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে? ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে। সংখ্যাগুলো খেয়াল রাখবেন। এখানে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা, অর্থাৎ ৭০০ টাকার ১ বছরের সুদ এত, এভাবে ক্যালকুলেশন করবেন। দেখেন এভাবে মিলিয়ে করলে সুদের হার হবে ৩ টাকা। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেবেন, খুব সহজ আছে। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত বছরে ৪৫০ টাকা সুদে আসলে ৫৫৮ টাকা হবে? সুদে আসল ৫৫৮ টাকা দেওয়া আছে, আর হচ্ছে আসল হচ্ছে ৪৫০ টাকা দেওয়া আছে, বার্ষিক হার ৬ টাকা দেওয়া আছে। তাহলে চলুন আমরা দেখি। এখানে সুদ আসল ৫৫৮ ছিল আর আসল ছিল ৪৫০, তাহলে বের করলে ১০৮ টাকা হবে। ১০০ টাকা ১ বছরের সুদ হবে ৬ টাকা, অতএব পরে ক্যালকুলেশন এভাবে করতে থাকবেন, তাহলে আমাদের হচ্ছে সুদ আসবে ২৭ টাকা। তাহলে ৪৫০ টাকা হচ্ছে আসল, ৪৫০ টাকা সুদ ২৭ টাকা হয় ১ বছরে, অতএব ৪৫০ টাকা এভাবে ক্যালকুলেশন করবেন, তাহলে ৪ বছরের উত্তর চলে আসবে। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেবেন, সহজ আছে। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? সুদে আসলে দ্বিগুণ হতে হবে, তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে। চলুন আমরা আসল ধরে নিই ১০০ টাকা, আসল ১০০ টাকা, তাহলে সুদ আসল হবে ২০০ টাকা। তাহলে সুদ কত হয়? ২০০ থেকে ১০০ বাদ দিলে থাকবে ১০০ টাকা, তাহলে ৫ টাকা ১০০ টাকার ১ বছরের সুদ, অতএব ১০০ টাকা ১ বছরের ১০০ টাকা ১০০ বছরে ১ বছরের সুদ হবে কত? ক্যালকুলেশন করবেন, তাহলে দেখেন এখানে ৫ কাটাকাটি করলে এখানে ২০ আসবে, ২০ বছরের। পরের অঙ্কে চলে যাই। ৯% হারে 4 বছরের মুনাফা আসল ১০,২০০ টাকা হবে। তাহলে সংখ্যাগুলো খেয়াল রাখবেন। ৯% 4 বছর, আর এখানে আসল হচ্ছে সুদ আসল দেওয়া আছে ১০,২০০। তাহলে ধরি এখানে আমরা আসল পি টাকা, মুনাফার আর সমান ৯% বা ৯/১০০, আর এন হচ্ছে বছর, 4 বছর। মুনাফা আসল এখানে দেওয়া আছে, এর মান হচ্ছে ১০,২০০। তাহলে এখন আমরা মুনাফা আসলের সূত্র ফেলে দেই। আমরা জানি মুনাফা আসল সমান এটা, সূত্রটা বসিয়ে দিবেন, পক্ষান্তর করবেন, তারপর মান বসিয়ে দিবেন, তারপরে পি এর মান ৭৫০ টাকা আসবে, তাহলে আসল ৭৫০০ টাকা, উত্তর আর ৭৫০০ টাকা। একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে? আচ্ছা, তাহলে চলুন আমরা খেয়াল করি। মুনাফা আসলে এখানে ৬ বছরে মুনাফা আসল দ্বিগুণ যদি হয়, তাহলে কত বছরে তা মুনাফা আসলে ৩ গুণ হবে? আচ্ছা, এখানে আসলে আমরা ক টাকা ধরলাম, আর মুনাফা আসল ২ ক হয়ে গেল, তার দ্বিগুণ। আর মুনাফা তাহলে বের হবে ২ ক থেকে ১ ক বাদ দিলে ১ ক থাকবে। এখন মুনাফা আসল যদি ৩ ক টাকা হয়, তাহলে মুনাফা হবে ৩ ক থেকে ১ ক বাদ দিতে হবে, মানে যখন ৩ গুণ হবে, ৩ গুণ ধরে পরের অংশটুকু করছি, তাহলে ৩ ক থেকে ১ ক বাদ দিলে ২ ক থাকে, তাহলে এখানে পেলাম ১ ক মুনাফা, আর এখানে মুনাফা পেলাম ২ ক। তাহলে ক টাকা মুনাফা হয় ৬ বছরে, ৬ বছরে ২ ক টাকা মুনাফা হয় এখানে ক্যালকুলেশন করলে, তাহলে কয় কাটা যায়, ৬ দ্বিগুণ ১২ বছর। বার্ষিক কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে এখানে দেখি সমাধানটা। মনে করি আসল হচ্ছে ক টাকা, ৮ বছরে মুনাফা আসল ২ ক টাকা, তাহলে মুনাফা হচ্ছে ২ ক থেকে ১ ক বাদ দেবেন, ১ ক থাকবে, আর ক টাকা ৮ বছরের মুনাফা ক টাকা, ১০০ টাকা ১ বছরের মুনাফা এখানে ভাগ অবস্থায় তো, তাহলে ক্যালকুলেশন এভাবে দেখে নিন, দেখে উত্তর চলে আসবে হচ্ছে ১২.৫%।
কোনো নির্দিষ্ট সময় মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অর্থাৎ 2/5 অংশ মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের মুনাফা আসলের অংশ দেওয়া আছে, এখানে মুনাফা আসল 5,600 দেওয়া আছে, বার্ষিক শতকরা হার হচ্ছে 8 টাকা দেওয়া আছে। তাহলে এখন বের করতে হবে সময়, এন এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখি মুনাফা হচ্ছে 2 ক টাকা, আসল হচ্ছে 5 ক টাকা, আর মুনাফা আসল তাহলে যোগ করলে 7 ক টাকা হলো। তাহলে প্রশ্ন মতে 7 ক সমান অর্থাৎ মুনাফা আসল সমান 5,600 টাকা দেওয়া আছে। তাহলে কয়ের মান হবে কাটাকাটি করলে 7 দ্বারা 5600 কাটলে 800 টাকা হয়। তাহলে মুনাফা এখানে 8 দ্বিগুণ মানে মুনাফা হচ্ছে 2 ক ছিল, তাহলে কয়ের জায়গায় আমরা 800 মান বসিয়ে দিই, তাহলে 2 ক 1600 টাকা হবে। এখানে আসল হচ্ছে ছিল 5 ক অর্থাৎ 5, আর কয়ের জায়গায় হচ্ছে আমরা 800 মান বসিয়ে দিলে এখানে 4000। তাহলে এখন 100 টাকা 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশন করবেন 8 গুণ 4000 বাই 100, 320 টাকা আসবে। 320 টাকা মুনাফা হয় 1 বছরে, আর 1 টাকা মুনাফা হয় এখানে ক্যালকুলেশন করবেন 5 বছরে চলে আসবে। পরের অঙ্ক চলে যায়। বার্ষিক 10 টাকা মুনাফায় 5,000 টাকায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা বের করে নিয়ে তারপরে বিয়োগ করে দিলে উত্তর চলে আসবে। সরল মুনাফার সূত্র এখানে বসায় নেবেন, নিয়ে মান বসিয়ে দিবেন, 1500 টাকা আসবে। আবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র বসিয়ে দিয়ে মান বসিয়ে দিবেন, তারপর এত আসবে 1655 টাকা আসবে। এবার চক্রবৃদ্ধি আর সরল মুনাফার পার্থক্য দুইটা বিয়োগ করে দিলে 155 টাকা চলে আসবে। 23 নম্বর, বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হার মুনাফা পাবেন? এই অঙ্কটা আমরা উপরে একবার করে ফেলেছি, সমাধানটা উপরে দেখে নেবেন। ধন্যবাদ। তারপর 24 নম্বর অঙ্কে চলে যায়। একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া, একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, অর্থাৎ প্রস্থ যা তার চাইতে দৈর্ঘ্য 3 গুণ। ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? তো চলুন, এখানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ অর্থাৎ 3 ক, আর প্রস্থ হচ্ছে শুধু ক। তাহলে এখানে প্রশ্ন মধ্যে সাজাই 3 ক আর একটা ক, এখানে 3 ক একটা ক, 3 ক স্কোয়ার 700 দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে 768 দেওয়া আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে 2 দ্বারা ভাগ করে দিবেন, 3 দ্বারা ভাগ করে দিবেন, এখানে কয়ের মান আসবে 16। তাহলে প্রস্থ ক মানে 16 আর দৈর্ঘ্য হচ্ছে 3 ক অর্থাৎ 3 16 48। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র দৈর্ঘ্য 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে হচ্ছে আমাদের 48 আর প্রস্থ হচ্ছে 16, তাহলে দুইটা মিলে হচ্ছে 64। তাহলে 64 দ্বিগুণ সূত্র বেলায় 128। তাহলে বর্গের বাহু কত হবে? তাহলে এখানে আমাদের পরিসীমার যে টোটাল পরিসীমা 128 আর বর্গের বাহু অর্থাৎ বর্গের 4টা বাহু আছে, 4 বাহু দ্বারা ভাগ করে দিলে 32 উত্তর। এবার 25 নম্বর অঙ্ক। দুইটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে এত আর এত দেওয়া আছে। এখন সংখ্যাটি 36 হলে অপর সংখ্যাটি কত? তাহলে খুব সোজা, 288 এবং 12 দুইটা গুণ করে দিবেন, 36 দ্বারা ভাগ করে দিবেন, তাহলে উত্তর শেষ। উত্তর চলে আসবে 96। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25 আর প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় হচ্ছে 30। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে গড়ের অঙ্ক প্রথম আর দ্বিতীয় দুইটা সংখ্যা, তাহলে 50, 25 দ্বিগুণ 50, আর এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সংখ্যা, তাহলে 3 × 90। তাহলে 90 আর আগে 50 বিয়োগ করে দিলে উত্তর চলে আসবে 40। তারপর দেখে নিন, প্রথম দুটি সংখ্যা সমষ্টি 50, পরে তিনটি সংখ্যা সমষ্টি 90, তাহলে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করে দিলে 40 উত্তর। নিচের ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? তাহলে অপশান টেস্ট করে নেবেন। অপশান টেস্ট করলে উত্তর চলে আসবে হচ্ছে 13/50, এটা সবচেয়ে ছোট, 13/15 হবে। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে ডি = √2a। তাহলে এখানে এর মান হচ্ছে যে বর্গ 1 একক দেওয়া আছে, তাহলে এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলে √2, উত্তর হচ্ছে √2। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরের সুদের মূল্যে 3 গুণ হবে? তাহলে আমরা দেখে নিই, সুদ আসল হচ্ছে 3 গুণ আসল, অর্থাৎ আসল সমান তাহলে এখানে সেই আসলের সূত্র বসিয়ে দিবেন, তারপরে এখানে মান বসিয়ে দিলে আমাদের মান চলে আসবে 300, আর এখানে হার তাহলে রেট বের হয়ে যাবে, ভাগ করলে হচ্ছে 20%, উত্তর হবে 20%। আচ্ছা, এখানে হচ্ছে 3/4, 4/5, 5/6 এর গসাগু কত?
তাহলে আমরা শর্টকাট নিয়ম দেখে নিই। ভগ্নাংশের লব আর হরের গসাগু আর ভগ্নাংশের হরগুলো লসাগু। তাহলে এখানে এত এর গসাগু 1 আর এত এর লসাগু হচ্ছে 60। তাহলে হচ্ছে উপরে ভগ্নাংশ সাজাইলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 60। তাহলে উত্তর এটাই। দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা দেখে নিই। উপরে 3:4 আছে, তাহলে 3 ছাড়া 12 অনুপাত। তাহলে 80কে এখানে আমরা 80কে হচ্ছে 12 দ্বারা ভাগ করে দিলে উত্তর চলে আসবে 15। সুতরাং বড় সংখ্যাটি হবে, ওখানে বড় সংখ্যাটি দেওয়া ছিল হচ্ছে 4:3। তাহলে 4টা বড়, তাহলে 4 দ্বারা 15কে গুণ করে দিলে 4 15 60। উত্তর চলে আসবে 60। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 8টি। সে সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তারপরে 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব। 80-র পরে 80 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা 79 আর 60 অপেক্ষা বড় মৌলিক সংখ্যা হচ্ছে 61। তাহলে দুইটা বিয়োগ করে দিলে উত্তর চলে আসবে 18। একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে চলুন আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা দেখি। হাফ ইন্টু দুইটি কর্ণের গুণফল। তাহলে হাফ ইন্টু দুইটি কর্ণ, একটা কর্ণ ছিল 40, একটা কর্ণ ছিল 60। তাহলে বর্গ সেন্টিমিটার গুণ করে দিলে 1200। পরের অঙ্কটা দেখি। ধারার অঙ্ক 5, 8, 11, 14 -14 ধারাটি কোন পদ 302 হবে? তাহলে আমরা বের করি শেষের সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা। তাহলে শেষের সংখ্যা ছিল 302 আর প্রথম সংখ্যা ছিল হচ্ছে 5। তাহলে ভাগ 3 দ্বারা ভাগ করে দিলে 99। তাহলে 99 সাথে 1 যোগ করে ফেলতে হবে সূত্র অনুযায়ী, তাহলে 100। দুটি কমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখানে খুব সহজে আমরা এভাবে শর্টকাট করতে পারি। 199 সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, মানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 যোগ করে বৃহত্তম সংখ্যাটা বের করা যায়। আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে 1 মাইনাস করে দিলে বের হবে। আচ্ছা, 37 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যাটি কত? তাদের সংখ্যাটি কত? তাহলে চলুন দেখি। শর্টকাট, যেহেতু ছোট সংখ্যাটির কথা বলা হয়েছে সেহেতু 4 5 20, অর্থাৎ এখানে ছোট সংখ্যার কথা বলা হয়েছে। এখানে ছোট সংখ্যা হচ্ছে 5 আর এখানে গসাগু হচ্ছে 4, তাহলে 4 5 20। এখানে ধানের চাল ও তুষের অনুপাত হচ্ছে 7:3 হলে কি পরিমাণ চাল আছে? তাহলে শতকরা বের করলে আমরা এখানে মনে হয় 7 বলতে আমরা 70কে ধরি আর এখানে 3 বলতে 30, অর্থাৎ দুইটা শতকরা হচ্ছে 100 হয়ে যায়। তাহলে আমরা এখানে এভাবে করতে পারি, অনুপাতগুলো যোগফল 7 যোগ 3 তাহলে 10 হয়। চালের পরিমাণ তাহলে 7 শতকরায় প্রকাশ করলে 70% হয়ে যায়। দুটি সংখ্যা লসাগু 84, গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যা কত? তাহলে লসাগু গসাগু গুণ করে দিয়ে 21 দ্বারা ভাগ করে দিবেন, উত্তর চলে আসবে 28। নিচের কোন ক্রমজোড়াটি সহমৌলিক? এখানে সহমৌলিক আপাতত অপশানে দেখবেন আমরা হচ্ছে দেখছি 12 আর 17 ক্রমজোড়াটি সহমৌলিক, কারণ 12 হচ্ছে ভাঙলে আমরা এই মৌলিক সংখ্যাগুলো পেয়ে থাকি আর 17 ভাঙলে এই মৌলিক সংখ্যাগুলো পাই। দেখা যাচ্ছে যে 12 আর 17 এর মৌলিক উপাদানে এক ভিন্ন, অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, সুতরাং এরা পরস্পর সহমৌলিক, অর্থাৎ 12 আর 17 হচ্ছে এর উত্তর। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনা। ভুল ত্রুটি মার্জনীয়, আর অনেকগুলো অঙ্ক হওয়াতে দ্রুত গতিতে দেখাতে হলো। তো আপনারা সবাই মোটামুটি ভালো বোঝেন এবং আপনারা মোটামুটি অ্যাডভান্স, আমার চাইতে ভালো পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।